কোন চালের ভাত খাও? আরে কিবরিয়া ভাই, আমার ঘর ঝাড়ু দিতে 2 ঘন্টা লাগে। কি করি আমি? একটু ঝাড়ু দিয়ে আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় শমী কাসেরের অভিনয় করি। ডান, প্যাক আপ। আমার চেহারাটা যদি টিভিতে দেখা যায়। আপনি প্রায় 40 কেজি কমালেন 1 বছর সময় ধরে। আমি যদি অনেস্ট উত্তর দেই, আমি এই চরিত্রটাকে চিনি। আমার শাশুড়ির মৃত্যুতে আমি আসলে আমার চোখ দিয়ে কয়বার পানি পড়েছে আমি জানি না। সার্জারি এবং কসমেটিক সার্জারির পণ্যের মডেল হবার অফার পেয়েছি। রুনা নেপালে পাড়া দিয়েছে, রুনার ভার সহ্য করতে পারেনি, সেই জন্য নেপালে ভূমিকম্প হয়েছে। তিনি অত্যন্ত, আমাকে 10 বছরে যদি 10 লাখ কটু কথা শুনতে হয়, যখন আমার ওজন কমেছে তারপরে আমি 10 কোটি কটু কথা শুনেছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান দ্য আরজি কিবরিয়া শোতে। আমি আরজি কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি এবং যারা এই মুহূর্তে স্ক্রিনে চোখ রেখেছেন তারা যাকে আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তারা নিশ্চয়ই তাকে দেখে চিনবেন, আমাদের অত্যন্ত প্রিয় অভিনেত্রী রুনা খান। চলুন তাকে আমরা স্বাগত জানাচ্ছি আমার এই অনুষ্ঠানে। আমি গতকালকে আপনার সঙ্গে আমার একটু অফের আড্ডাও হচ্ছিল একটু আগে। গতকালকে আপনার সম্প্রতি মুক্তি পাওয়া ছবিটা দেখেছি এবং আমি বলছিলাম যে আমাকে আসলে প্রথম অ্যাটেনশন নেয় হচ্ছে আপনাদের কোনো একটা দৃশ্য, হাজব্যান্ড ওয়াইফের ঝগড়াটা। আমাকে বলেন তো কয়বারে ওটা ওকে হয়েছে ওই শটটা? 6 ঘন্টার প্রস্তুতি ছিল ডিরেক্টরের, একটা পুরো শিফট এই শুধুমাত্র এই শটটার জন্য? এই শটটার জন্য। কিন্তু শটটা ওকে হয়েছে, আপনি যতটুকু দেখেছেন ঠিক ওইটুকু, এক টেকে। সিরিয়াসলি আমি যেটা করেছি, একদম আমি আমার দর্শকদের জন্য বলি, অনেস্ট ওপিনিয়ন, অসময় ছবিটার কথা বলছি আমরা, এটা সম্ভবত বঙ্গবীটিতে মুক্তি পেয়েছে। আমি শটটা শুরু হওয়ার মাঝখানে আমি খাচ্ছিলাম, আমি অ্যাটেনশন কি হচ্ছে এখানে, আচ্ছা, তারপরে শটটা শেষ হওয়ার পর আমি পজ দিয়েছি। পজ দিয়ে আমি খানিকক্ষণ বসে থাকলাম যে এটা কি আসলে এইভাবে পোর্ট্রে করা হয়েছে এখানে, আসলে একবারে ওকে হয়েছে? এক টেকে সিরিয়াসলি? একবারে না, একটা টেক। পুরো টিমের প্ল্যান ছিল যে আমরা এক শিফট পুরো ওই দৃশ্যটার জন্য রেখেছিল। ওই দিন ওটাই সবচাইতে বড় দৃশ্য ছিল, গুরুত্বপূর্ণ দৃশ্য। তো প্রথম টেকটা নেবার পর ডিরেক্টর উনি হেডফোন কানে দিয়ে 3 বার মনিটরে দেখলেন, বললেন যে ডান, প্যাক আপ। আমি মনে করি সবচাইতে বড় কৃতিত্ব সিনেমাটোগ্রাফারের, কারণ তিনি কোন সময় কোন জায়গাটাতে ক্লোজ করতে হবে, কোন সময়টা। প্রথমে কিন্তু মাস্টার শট ছিল, 2জন আর্টিস্ট একেবারে মাস্টার শটে শুরু হয়েছে, তারপর ঠিক সময়ে ক্লোজে এসে এইটা। এত বোল্ড একটা ক্যারেক্টার, এত বোল্ড একটা রোল প্লে ওখানে। আপনি তো, আমরা সাধারণত টেলিভিশনে যে ধরনের নাটক দেখি সেখানে এই ধরনের রোল আপনি করেননি এর আগে, আমি যদি ভুল না করে থাকি। আপনার মানসিক প্রিপারেশন ছিল এর আগে যে এরকম একটা কিছু? আমি আসলে এই চরিত্রটাকে চিনি, আমার খুব চেনা একটা চরিত্র, এবং সেই ভদ্র মহিলাও অত্যন্ত উচ্চশিক্ষিত, রুচিশীল, এরকম একজন মানুষ, আত্মনির্ভরশীল একজন মানুষ, এবং যার স্বামী মূলত তার উপরে ভর করে চলেছে দীর্ঘদিন থেকে। তার টাকায় চলে, তার সামাজিক পরিচিতিতে চলে, তার পৈতৃক প্রতিপত্তিতে চলে, কিন্তু ঘরের ভেতর তাকে মানসিকভাবে নির্যাতন করে যায়। আমি এই চরিত্রটাকে চিনি, আমার ব্যক্তিগতভাবে চেনা একটা মানুষের চরিত্র, এবং তাকে আমি বলেছি যে তুমি কখনো সেই মানুষটা এমিলির মতো ঘরের ভেতর এই আচরণটা করতে পারেনি, কোনোদিনই পারেনি। ডেফিনেটলি আমার কাছে যেটা মনে হয়েছে যে এই ল্যাঙ্গুয়েজগুলো খুব বোল্ড এখানে, এবং সেটাই আমি বলছি যে ওই মানুষটি কখনোই এভাবে কথা বলতে পারেনি। এবং আমি তাকে বলেছি যে তুমি যখন, আমি তো যেহেতু কাছে থেকে দেখেছি সেই মানুষটিকে, আমি বলেছি তুমি যখন কোনো মানুষের সাথে কথা বলো তখন কোনোভাবেই বোঝানো সম্ভব না যে কি পরিমাণ যন্ত্রণার মধ্য দিয়ে তুমি যাচ্ছ, তোমার কথাতেই বোঝা যায় না। পুরো মুভমেন্টের কথাই বলতে চাই, মানে হয়েছে কি পুরো মুভিটা চলছিল মুভির মতোই, ফার্স্ট আমার অ্যাটেনশন নাই হচ্ছে এই দৃশ্যটা, এবং তারপরে আমি অ্যাটেনশন ওখান থেকে আর বের করতে পারিনি। অসাধারণ অভিনয়। আমার কাছে মনে হয়েছে যে আসলে লিড ক্যারেক্টার আমি কাকে বলবো এই মুভিতে। কখনো মনে হয়েছে আপনি, কখনো মনে হয়েছে আমাদের আরেকজন, কখনো মোকলেস, রাইট, রাইট। সো এই যে ক্যারেক্টারগুলো এবং এগুলো চমৎকার একটা মানে সন্নিবেশ ওখানে করা হয়েছে, কম্বিনেশন এখানে করা হয়েছে, এবং দিন শেষে খুব সুন্দর একটা মেসেজ বের করে নিয়ে আসা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে বসে আপনার শৈশবের কিছু জিনিস মনে করিয়ে দিতে চাই, মানে ছোটবেলাটা কেমন ছিল। আপনার লেখালে আমি পড়েছি আপনার পেজে গিয়ে,
আমি যতদূর জানি যে একটা গ্রামে আপনি বড় হয়েছেন, গ্রামীণ শৈশব বা এরকম কোনো কিছু ছিল কিনা যেটা আমাদের জানা নেই, আমরা একটু জানতে চাই। আমি জন্মেছি গ্রামে। আচ্ছা। আমার দাদার বাড়ি নানুর বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে। আমার 3 বছর বয়স থেকে এসএসসি পর্যন্ত কাটে সখীপুরে, টাঙ্গাইল জেলার সখীপুর থানা। তো আমার দাদার বাড়ি নানার বাড়ি একদম গ্রামে। গ্রাম বলতে এমন গ্রাম, সেই গ্রামে বিদ্যুৎ গেছে যখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছি সেই বছর। তার আগ পর্যন্ত সেই গ্রামের মানুষ হারিকেন, কুপিবাতি এভাবে, আমরা অজপাড়াগা বলতে পারি। হ্যাঁ, গ্রামটার কথা আমি বলছি। মানে সেই গ্রামে বিদ্যুৎ গেছে 98-এ। আর আমি যেখানে বড় হয়েছি সখীপুরে, আমার বাবা চাকরি করতেন, সরকারি চাকরি করতেন। তো বাবার চাকরির সুবাদে আমার 3 বছর বয়স থেকে এসএসসি পর্যন্ত সখীপুরে। সেটা একটা ছোট শহর, আমরা মফস্বল শহর বলতে পারি, থানা উপজেলা। তো ওই আমার বাবা চাকরির সুবাদেই ওখানে জায়গা কিনে একটা বাড়ি করেন, প্রায় 2 বিঘার কাছাকাছি। হ্যাঁ। তো সারা বাড়িতে এমন কোনো ফল গাছ নেই যা নেই, মানে আমার মা বাবা লাগাননি, বা সারা বছরের সবজি শাক সবজি আমাদের বাড়িতে হতো। তো শুধু আমাদের না, আশেপাশে সবারই হতো এরকম। আর স্কুলে যেতাম আমরা বাসা থেকে বেরিয়ে ধান ক্ষেতের আল ধরে। তারপর বৃষ্টির দিনে ওই সখীপুর জায়গাটাতে হচ্ছে লাল মাটি, হ্যাঁ। তো ওই কাদা হলে একেবারে হাঁটু পর্যন্ত, মানে পায়ের গোড়ালি পর্যন্ত দেবে যায় লাল মাটি এরকম। আবার নানির বাড়ি দাদির বাড়ি যেখানে, সেখানে হচ্ছে নদী, মানে চর, বালু পড়ে। তারপর সখীপুরে কারেন্ট আছে, ওখানে নেই। যখন নানুর বাড়িতে দাদুর বাড়িতে যেতাম তখন জোনাকি পোকা। আমি ভরা পূর্ণিমা দেখেছি, ভরা অমাবস্যা দেখেছি। মানে এগুলো যদি আপনি বিদ্যুৎ ছাড়া দেখেন তাহলে আসলে বুঝবেন আসল পূর্ণিমা কি, আসল অমাবস্যা কি। আমি সারা জীবন টিনের চালে বৃষ্টির শব্দ শুনেছি। আমার কাছে এখন পর্যন্ত সবচাইতে পৃথিবীতে আমার নিজের কানে শোনা সুমধুর শব্দের মধ্যে একটা হচ্ছে বৃষ্টির শব্দ। সো আপনার বাবা কি করতেন? আমার বাবা বিএডিসিতে চাকরি করতেন, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2, আমি একাই, আমার ছোট একটা ভাই। ওকে। সো এইরকম একটা ক্যারিয়ার হবে, মিডিয়াতে কাজ করবেন, এত চেনা জানা হবে, এগুলো নিশ্চয়ই ছোটবেলায় চিন্তা ছিল না? এটা একটা দারুণ প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে ওই যে আমি বললাম, আমি যে স্কুলে পড়েছি সেই স্কুলটার নাম হচ্ছে সখীপুর গার্লস হাই স্কুল। ক্লাস 6 থেকে এসএসসি পর্যন্ত সেই স্কুলে। তো ক্লাস 6 থেকে আমার এসএসসি পর্যন্ত এমন কোনো টিভি নাটক নেই যেটা আমি দেখিনি। আমি ছিলাম হচ্ছে একেবারে নাটকের পোকা। আমাদের একটা সাদা কালো টিভি ছিল যেটা এমন করে ছাড়তে হতো, আর আমার 8টা চ্যানেল ছিল, টস টস করে শব্দ হতো। আর আমার বাবার ক্যাসেট ছিল, যে ক্যাসেটে ফিতা এরকম হতো। তো আমার ছোটবেলাটা ছিল ওই যে বলছিলাম, আমার সকালে ঘুম ভাঙতো হচ্ছে ধরেন আমার মার কুরআন তেলাওয়াতের আওয়াজে। আমার বাবা মা একটু ধর্মচর্চা করা মানুষ দুজনেই। আর তারপরে যেটা হতো, বাবা মা নামাজ কোরআন শেষ হচ্ছে, ধর্ম প্রার্থনা শেষ হচ্ছে, তারপরে আমার বাবা অফিসে যাবার আগে শেভ করতে করতে প্রতিদিন হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, সতীনাথ, মানবেন্দ্র, শচীন দেববর্মন, মানে এদেরকে আমার বাবা চিনিয়েছেন, আমাকে চিনিয়েছেন বলতে আমার কানে দিয়েছেন। তারপর আমি একটু বড় হতে হতে সুমন, নচিকেতা, তাদেরকে চিনতে শুরু করেছি। আর ওই যে টিভি, আমার নেশা মানে শমী কায়সার, বিপাশা হায়াত। আমি আসলে শমী আপুর অন্ধভক্ত ছিলাম। ওকে। এবং শমী আপু, বিপাশা আপুকে দেখে আমার, আপনি যে বললেন না যে ছোটবেলায় স্বপ্ন ছিল না, আমার জীবনে প্রথম স্বপ্ন এটা যে আমার চেহারাটা যদি টিভিতে দেখা যায়, অভিনেত্রী হব, লোকে চিনবে, জনপ্রিয় হব, এসব কিচ্ছু না। ওদেরকে টিভিতে দেখা যায়, ভালো লাগে, আমাকে যদি টিভিতে দেখা যায়। গ্ল্যামার ওয়ার্ল্ডের যাদেরকে দেখে ভালো লাগছে বা এখানে নিজেকে দেখতে চাচ্ছেন, এই বিষয়গুলো কি ফ্যামিলি থেকে জানতো? তারা সাপোর্ট করতো? বাবা মা সাপোর্ট করতো? হ্যাঁ, আমার জানতো বলতে হচ্ছে কি, আম্মা ধরেন আমাকে, বুঝি মফস্বলের বাচ্চাদের যেমন হয়, ফ্লোর পাকা তো, আম্মা বললো যে একটু ঘরটা ঝাড়ু দে। আমার ঘর ঝাড়ু দিতে 2 ঘন্টা লাগে। কি করি, আমি একটু ঝাড়ু দিয়ে আয়নার সামনে দাঁড়ায় শমী কায়সারের অভিনয় করি। বা একটু বললো যে নিজের বইটা গুছা, আমি বইটা গুছাচ্ছি, পার সামনে আয়না, কি করি, আমি বিপাশা হায়াতের অভিনয় করি। মানে জানতো বলতে হচ্ছে মানে এটা আমার এই
পার্টটা যদি আমি বাদ দেই, মানে থাকে না আমাদের জীবনে সবারই তো একটা স্বপ্ন থাকে যে লেখাপড়া শেষ করে একটা চাকরি করবো, একটা সরকারি চাকরি করব বা শিক্ষক হব বা ডাক্তার হব। আপনার আসলে স্বপ্ন কি ছিল? আমি টিভিতে আমার চেহারা দেখা যাবে, এটা আমার স্বপ্ন। আমি এর বাইরে কোনো স্বপ্নই ছিল না? কখনো আমার তৈরিই হয়নি কোনো স্বপ্ন। ভেরি ইন্টারেস্টিং। লোকে আমাকে চিনবে, আমার নামে চিনবে, এসব কিছুই না। আমার শুধু সমী আপুকে, মো আপুকে দেখতে ভাল লাগে, আমারও যদি ওদের মতো মুখ টিভিতে দেখা যায়। ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমাকে স্ক্রিনে দেখতে হবে, মানে টেলিভিশনে দেখতে হবে। আপনাদের সময়ের টেলিভিশন বা আমাদের সময় টেলিভিশন সাদা কালো টেলিভিশন ডেফিনেটলি। তো কবে নাগাদ দেখা গেল এবং দেখার ঘটনাটা আসলে কি? ওই দেখার ঘটনার আগে আরো একটা খুব বড় রকমের আমার মনে দাগ কাটা ঘটনা আছে, সেটা একটু বলি। আমি নাগরিকে যে ইন্টারভিউ মানে আবেদন করলাম, ইন্টারভিউ হয়েছিল তখন নাগরিকের ধ্বনিচিত্রের অফিস ছিল বেইলি রোডে, নবরতন কলোনি, একটা 3 তলা বাড়ি ছিল। সেটার একটা বড় হল রুমে, কনফারেন্স রুমে। তো আমি রুমে গিয়ে দেখি সারা জাকের, তারপর আতাউর রহমান, আসাদুজ্জামান নূর, মানে আমি কি বলবো। আচ্ছা, এবং আমাকে ইন্টারভিউতে প্রশ্ন করলেন সারা জাকের, তখন আমি ইডেনে পড়ি, হলে থাকি, আমার হলের গেট বন্ধ হয়ে যায় 8টায়। তো আমাকে সারা জাকের একটা প্রশ্নই করেছিলেন যে তুমি নারী স্বাধীনতা বলতে কি বোঝো? তো আমি উত্তর দিয়েছিলাম যে নারী স্বাধীনতা না, আসলে আমি মনে করি যে কাজটা স্বাভাবিক সেটা নারীর জন্যও যেমন হওয়া উচিত, পুরুষের জন্যও তেমনই হওয়া উচিত। যেমন আমি রাত 10টায় একটা কাজে বেরোবো, সেটার জন্য একজন পুরুষও বাইরে বেরোলে যেমন নিরাপদ বোধ করবে, একজন নারীও বাইরে বেরোলে তেমন নিরাপদ বোধ করবে। এই ব্যবস্থাটা যদি সমাজ, রাষ্ট্র দিতে পারে, সেটাই আসলে নারী পুরুষ সবার জন্য স্বাধীনতা, একটা স্বাভাবিক জীবনযাপন করবার নিশ্চয়তা। একটা প্রশ্নই করেছিলেন তিনি আমাকে। তো তারপরে আমি নির্বাচিত হই, নাগরিকের সাথে যুক্ত হই। থিয়েটার দলগুলোতে যেটা হয় যে নতুন ছেলে মেয়েদেরকে নেবার পর একটা ওয়ার্কশপ করা হয়। তো আমরা যারা যুক্ত হই তাদের জন্য যে ওয়ার্কশপটা করা হয়, সেই ওয়ার্কশপে ক্লাস নিচ্ছেন আলী জাকের, আসাদুজ্জামান নূর, আবুল হায়াত, সৈয়দ শামসুল হক, আপনি অনেক লাকি, শামসুর রহমান, ওয়াহিদুল হক। বিশ্বাস করেন আমার বুক কাঁপছে এখন, মানে আমি ঠিক আমার সেই অনুভূতি এখনো আমি এখন পর্যন্ত আমি শেখা হলো ওনাদের কাছ থেকে ডিরেক্টলি। হ্যাঁ, ওই যে আমি বলছি তো আমার টাঙ্গাইলে জন্ম, টাঙ্গাইলের মানুষ না বাংলা, শুদ্ধ বাংলাটা বলতে পারে না। মানে টাঙ্গাইলের মানুষ ওকার উচ্চারণ করতে পারে না। টাঙ্গাইলের মানুষ লোককে বলে লুক, আচ্ছা, চোরকে বলে চুর, চুর, আচ্ছা, হ্যাঁ, কাজকে বলে কাজ, বর্গীয় উচ্চারণ করতে না, বুঝেছকে বলে বুঝছো। ওকে। তো ওখানে তারা উচ্চারণ ক্লাস নেয়, হ্যাঁ, ওয়াহিদুল হক উচ্চারণের ক্লাস নেয়, শামসুল হক মানে পাঠ করায়, মানে কি বলবো, সেই ওই হচ্ছে আমার শুরু, আসলে আমার বিস্ময়ের শুরু। তারপরে যেটা হয়, আমি আস্তে আস্তে আমার টেলিভিশনের কাজ একটু বাড়তে থাকে এবং সে সময় আসলে আমাকে পেশাগত এবং পারিবারিক দায়িত্বগত, ওই যে শুরুতে বলেছিলাম মনে আছে, আমার বাবা আমার এসএসসির সময় রিটায়ার করেছে। তো ততদিনে গিয়ে আসলে আমার পরিবারের আমি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিতে পরিণত হই। আমার বাবা তো চাকরিজীবী ছিলেন আর আমার বাবা খুব খেলাধুলা করতে ভালোবাসতেন। তো তিনি রিটায়ারমেন্টের যে টাকাটা পেয়েছিলেন, সেই টাকাটা আসলে ওই যে আমাকে ঢাকায় পড়তে পাঠিয়েছেন 2 ভাই বোনকে, 2 বছরের মধ্যেই শেষ হয়ে গেছে। আমি অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারের পর থেকে আমার পরিবারে আমি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এর মধ্যে আরও কিছু ছোট ছোট গল্প আছে। আমার বাবার চোখে একটা সমস্যা আছে, তার রেটিনা প্রবলেম। তিনি আস্তে আস্তে আর চোখের দৃষ্টি কমে যেতে থাকে, তিনি আর কাগজ কলমের মানে অফিসে কাজ করতে পারেন না। কত সালের গল্প এটা? এটা আমি বলছি 2001-2। নাগরিকে যখন যুক্ত হই তখন আমি টিউশনি করি, লালবাগে একটা কোচিং সেন্টারে পড়াই। লালবাগে আমার কলেজের ক্লাসের পরে, ততদিন আমার হলে সিট হয়ে গেছে, কোচিং সেন্টারে পড়াই এবং কোচিং সেন্টারে তখন বেতন ছিল 300 টাকা মাসে। কিন্তু মানে হয়েছে কি, আমার না সংখ্যা মনে থাকে। তো আমি যখন ইডেনে পড়ি তখন হলে আমার বাবা আমাকে প্রথম বছর আর কি, প্রথম বছরের কথা বলছি, যে মাসে 2000 টাকা পাঠান
এবং আমার সকল বন্ধুরা যারা ঢাকার বাইরে থেকে এসেছে 2,000 টাকাই তাদের সবার জন্য যথেষ্ট। কারণ হলে লাগে আমাদের 400 টাকা থাকা খাওয়া, 2 বেলা খাওয়া এবং থাকার জন্য 400 টাকা। আমাদের ক্যাম্পাস একই ইয়েতে, মানে হেঁটে যাই আমরা, কোনো কিছু লাগে না। আর 1500 টাকা অনেক টাকা, মানে জামা জুতা শাড়ি মানে সাজুগুজু সবকিছু কিনে অনেক টাকা। সবার জন্যই এটা যথেষ্ট টাকা, কিন্তু আমার জন্য না। কারণ আমার ইডেনের গেট বন্ধ হয়ে যায় 8টায়, আমার নাগরিকের রিহার্সেল হয় 10টা পর্যন্ত। তো আমি থাকবো কোথায়? তখন যাদের ইডেনের হলে সিট হয় না ওরা আজিমপুরে সাবলেট থাকে, একটা রুম ভাড়া নিয়ে। একটা রুম 5,000 টাকা ভাড়া, 5 জনে শেয়ার করে এক একজন 1,000 টাকা। তো আমি শুধু ওই রাতে থাকবার জন্য, আমাকে রিহার্সেল করে রাতে থাকবার জন্য আমি একটা সাবলেট বাসা নিলাম, 1,000 টাকা ভাড়া। তো 1,000 টাকা ওখানে, 400 টাকা এখানে, বাকি রইল 600। এই দিয়ে আমার তখন রিহার্সেল হতো ইয়েতে, আনন্দ সাপ্তাহিক আনন্দধারার গলিতে ইস্কাটনে নাগরিকের রিহার্সেল হতো। এই আজিমপুর থেকে টেম্পোতে উঠি, শাহবাগ নামি, শাহবাগ থেকে বাসে উঠি, বাংলা মোটর নামি, বাংলা মোটর থেকে হেঁটে এতে চলে যাই। কিন্তু কখনো মনে হয়নি যে এই যে এত বড় একটা ফ্যান্টাসি যেটা নিজের মধ্যে প্যাশনের রূপ নিয়েছে, কখনো যদি আপনি লাইন থেকে বিচ্যুত হন, কত বড় স্যাক্রিফাইস করছেন, এগুলো জীবনে একটা আমার কাছে কোনো কিছু স্যাক্রিফাইস স্ট্রাগল এগুলো কিছুই মনে হয়নি। এটা আমার কাছে একটা শুধু জার্নি, কারণ আমি কাজটা করতে ভালোবাসি। আপনি যখন বাংলাতে চলে আসলেন তখন তো পুরো পড়াশোনার ট্র্যাকটাই চেঞ্জ হয়ে গেল। তারপর আপনি যে কাজগুলো করছেন, আপনি এমন হলো যাওয়া হলো না, আপনার স্ক্রিনে ফেস দেখা হলো না, ওগুলো কখনো আপনি চিন্তা করেননি, সেকেন্ড থট দেননি? বা এমন কোনো পরিস্থিতি নিশ্চয়ই জীবনে এসছে যখন মনে হয়েছে যে না, এবার তো লাইনটা ডিফারেন্ট। আমরা ওই সময়টাতে প্রেম করি, আমাদের প্রেম করার বয়স। আপনি দেখতে এত সুন্দর ছিলেন, ডেফিনেটলি কেউ না কেউ তো থাকার কথা, সেটাও একটা বিড়ম্বনা। প্রেম তো ছিল, এই প্রেম তো প্রেম ছাড়া কি জীবন হয় না? সো ওইটাও কিন্তু টাইম দিয়ে ম্যানেজ করতে হয়। প্রেম এবং ভক্তবৃন্দের সংখ্যা সব সময় থাকে। সুন্দর ছেলে, সুন্দর মেয়ে, ভালো ছেলে, ভালো মেয়েদের শুধু প্রেম না, প্রেম এবং ভক্তবৃন্দ থাকে, সব সারা জীবন থাকে। সো ইউ ডু ম্যানেজ, রাইট? বয়ফ্রেন্ড থাকলেও তাকে টাইম দিতে হচ্ছে, পড়াশোনা করতে হচ্ছে, তারপরে আপনার থিয়েটার করতে হচ্ছে, টিউশনি করে পরিবার চালাতে হচ্ছে। যাচ্ছি সেই প্রশ্নে যে আমি জীবনে প্রথম টেলিভিশন, আমি প্রথম ক্যামেরার সামনে দাঁড়াই 2002 সালের 14ই ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে ছিল সেদিন। কায়েস চৌধুরী পরিচালিত একটি নাটক, নাটকটির নাম ছিল গেরদালি। সেই নাটকে আমার সহশিল্পী ছিলেন তৌকির আহমেদ, মামুনুর রশিদ, এবং নাটকটির শুটিং হয় টাঙ্গাইলে। শুটিং করে এসেছি, তারপর আমাকে একটা খাম দিচ্ছে শাকিল ভাই, সৈয়দ শাকিল, তিনি এখন ডিরেক্টর। শাকিল কায়েস ভাইয়ের সাথে তখন অ্যাসিস্ট করতেন। তো খাম দিচ্ছে, তো আমি নিব না। শাকিল ভাই বলে, তুমি কেন নিবে না? তুমি পাগল নাকি? তুমি কাজ করেছো, তুমি তোমার পারিশ্রমিক নিবা না? তো আমি খুবই লজ্জা পাচ্ছি, আমি নিবই না। হ্যাঁ, তারপর আচ্ছা নিলাম। খাম খুলে দেখি 2,000 টাকা। আমি চিন্তা করলাম, আমি সারা মাস টিউশনি করে পাই 300, এর মধ্যে আবার আমি একটা কুরিয়ার সার্ভিসের অফিসে চাকরি নিয়েছিলাম। ওই যে আমার বন্ধু রনির কথা বলছিলাম, রনি আমাকে একটা ওর পরিচিত একজনের কুরিয়ার সার্ভিসের একটা অফিস, মতিঝিল অফিস ছিল, ওখানে আমি মাস 3 চাকরি করেছি। সকাল থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 2,000 টাকা বেতন। তো আমি চিন্তা করলাম যে আমাকে মানে মাসে 25 দিন সকাল 9টা থেকে 6টা পর্যন্ত কাজ করে 2,000 টাকা, আর এটা আমি 3 দিন শুটিং করেছি 2,000 টাকা। আমার যদি এরকম 3 মাসেও একটা হয় তাও তো আমার হয়ে যাবে। সেই যে শুরু হলো, ডেডিকেশনটা আরো বাড়লো না, সেই যে শুরু হলো, তারপর এটা আমি বলছি 2002 এর কথা। 2002 এবং 3 অল্প অল্প, মানে যেমন আমার প্রথম ধারাবাহিক নাটক হচ্ছে নরেশ ভুঁইয়ার পরিচালনা। সেই নাটকে এরকম নরেশ দা টাকা দিয়েছে, এবং সেটাও আমার কাছে সেই সময় অনেক টাকা। এর মধ্যে 2004-এর ডিসেম্বরে, তখন আমার 2001-এ অনার্স ভর্তি হয়ে গেছে, 2004-এর ডিসেম্বরে আমার তখন পরীক্ষা, অনার্স সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার পরীক্ষা চলছে। সিসিমপুর শুরু হলো, 1, 2, 3 সিসিমপুর। 2004-এর ডিসেম্বরে সিসিমপুরে, ওখানে পারিশ্রমিক দেওয়া হতো মান্থলি। প্রতি মাসে আমি 20,000 টাকা করে পেতাম, আমরা সবাই, সে প্রতিটা পাপেটিয়ার এবং আমাদের পারিশ্রমিক ছিল 20,000 টাকা। মাসে 4-5 দিন কাজ করি, এবং সেটার জন্য আমি প্রথম ব্যাংক অ্যাকাউন্ট করলাম। আমার তার আগে ব্যাংক অ্যাকাউন্ট ছিল না, কারণ ওরা চেক দিত। এবং 20,000 টাকা মানে আমার কাছে তখন আমি 20 কোটি টাকা, ভাই, অনেক টাকা। আমি জমিদার, জাস্ট জমিদার। এবং এশিয়াটিকে কাজ যখন শুরু করলাম 2004-এ, 2005-এ আমি আমার পুরো পরিবারকে ঢাকায় নিয়ে আসলাম। প্রথম ভালো লাগার কাজ যেটা দিয়ে আপনাকে বাংলাদেশের মানুষ চিনলো, মোটামুটি চিনলো, ওই কাজটা সম্পর্কে একটু জানতে চাই।
আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে আমার পেশাগত অভিনয় জীবনের শুরু কোথা থেকে, তাহলে আসলে আমি মনে করি সেটা সিসিমপুর থেকে। জি। কারণ ওই যে আপনি বলছিলেন অর্থ, হ্যাঁ, সিসিমপুরের পরই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই অর্থে আমার পক্ষে জীবনযাপন করা সম্ভব পরিবার নিয়ে, অতএব আমি এখন পেশাগতভাবে শুরু করতে পারি, করেছি। এবং হ্যাঁ, সিসিমপুরই হচ্ছে সেই কাজ, যেই কাজ আমাকে সারা দেশের দর্শকের কাছে পৌঁছে দিয়েছে। এবং এখন পর্যন্ত আমাকে আমাদের দেশের অনেক দর্শক সুমনা নামে চেনে। 2005-এ প্রচার শুরু হয়েছিল। 2005-এ আমার বয়স তখন 22। যারা সিসিমপুর দেখে তাদের বয়সও 10 থেকে 15। মানে যারা আমার দর্শক, ওদের সাথে আমার বয়সের পার্থক্য হয়তো 5-7 বছর, কিন্তু ওরা মানে 5-7 বছরের ছোট, যে সে এখন আমাকে বলে যে আপু তোমাকে ছোটবেলা থেকে দেখেছি। আমি বুঝি ছোটবেলা থেকে দেখা মানে কি, কারণ ও স্কুলে থাকতে আমাকে দেখেছে। থাকে না নিজের ভালো লাগার জায়গা থেকে, যে না এখানে অভিনয় করে এই নাটকগুলো করে আপনি নিজের আত্মতৃপ্তির জায়গা খুঁজে পেয়েছেন, বা যে ক্যারেক্টারটা আপনি চেয়েছিলেন সেই রোলটাই আপনি প্লে করতে পেরেছেন। এরকম দু একটা নাটকের নাম আপনার কাছ থেকে শুনতে চাই। অরণ্য নরের দেয়াল আলমারি, গাজী রাকায়েতের খোড়া খোড়া, মোস্তফা কামাল রাজের ফ্যামিলি ক্রাইসিস, যেটা খুব সাম্প্রতিক নাটক। ছবিতে অভিনয়ের সংখ্যা খুব বেশি না, হাতে গোনা যদি আমরা বলি। কটা ছবি হলো? 5টা বোধহয়। 5টা। তার মধ্যে প্রথম ছবি আপনাকে একটা বড় মাইলেজ এনে দিল, আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন, হালদা। আমি যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেয়ার জন্য স্টেজে উঠি, আমার সবচাইতে বেশি মনে পড়েছে শমী আপুর মুখ। আমি শমী আপুর মুখ দেখে দেখে আমার স্বপ্ন তৈরি হয়েছিল যে আমার মুখ যদি টিভিতে দেখা যেত। আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার নেয়ার জন্য মঞ্চে উঠছি, তখন পর্যন্ত শমী কায়সার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি। এবং আমি মনে করি আমি যদি আমার প্রথম চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই, বা একটা কাজের জন্য যদি আমাকে জুরি বোর্ড বিচারকরা মনে করে থাকেন যে আমি যোগ্য, আমি দর্শক হিসেবে শমী আপুর অন্তত 20টা কাজ দেখেছি, যেগুলো প্রতিটাই হতে পারতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার, তো মিলেনি। মানে ওগুলো নাটক ছিল, জাতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে তো আসলে চলচ্চিত্রই হতে হয়। হ্যাঁ, মানে আমার জীবনে যা যা প্রাপ্তি ঘটেছে তা আমি দুঃস্বপ্নেও ভাবিনি। এটা আমার কর্মজীবনের ক্ষেত্রেও, আমার ব্যক্তি জীবনের ক্ষেত্রেও যা আমি পেয়েছি, যে জীবনটা আমি যাপন করি, সে জীবনটা আমার স্বপ্নের চাইতে বহু 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 সুন্দর। আমাদের শ্রদ্ধেয় শমী কায়সার, বিপাশা হায়াত, এনাদের সঙ্গে কোনো কাজ করা হয়েছে, বা এনাদেরকে নিয়ে আপনি যেই অনুভূতিটা লালন করেন অন্তরে, তারা কি জানে আপনার ব্যাপারে এগুলো? ওদের মুখোমুখি কখনো এভাবে আসলে বলতে পারিনি। কখনোই বলা হয়নি? এখন যেভাবে বলছি এভাবে বলতে পারিনি। তাহলে আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানটা আমরা শমী কায়সারকে ট্যাগ করতে পারি। ডেফিনেটলি তার দেখা উচিত। মানে শমী আপা, আপনি বলছিলেন শমী আপার সাথে কাজ, হ্যাঁ, শমী আপার পরিচালনায় আমার কাজ করবার সৌভাগ্য হয়েছে। তখন শমী আপার যিনি সহকারী ছিলেন তিনি আমার বন্ধু ছিলেন। সেই সূত্রেই আসলে শমী আপার কাজে যুক্ত হওয়াটা সহজ হয়েছে। শমী আপার পরিচালনায় আমার কাজ। বাট আপনি যে তাকে এত পছন্দ করেন সেটা বোধহয় ওভাবে মন খুলে কখনো বলা হয়নি। মানে শমী আপাই আসলে, আমি বারবারই বলছি শমী আপার কথা, কারণ ওই যে আমি বলছি 93 থেকে 98, আপনি একটু মিলিয়ে দেখেন। আমার এখন পর্যন্ত, আমি সেদিনও বলছিলাম হাকিম ভাইকে, আমি হাকিম ভাইয়ের সাথে শুটিং করছিলাম, একটা নাটক ছিল, একটা নাটক ছিল শমী আপু, হাকিম ভাই আর জাহিদ ভাই, বিপাশা আপু। তো একটা শর্ট থাকে এরকম, হাকিম ভাই সিঁড়ি থেকে নামতে থাকে, শমী আপা উঠতে থাকে, ধাক্কা লাগে। তো ধাক্কা লাগে, কিছু সময় পর হাত থেকে কিছু একটা পড়ে যায়, হাকিম ভাই বলে যে সরি। তো শমী আপা বলে সরি কেন বলছেন, ধাক্কা দিয়েছেন সেজন্য, নাকি ধাক্কাটা ঠিক মতো দিতে পারেননি সেজন্য? আমার এখন পর্যন্ত খুব নাটকীয় শোনাবে কথাগুলো, কিন্তু আমি একদম এখান থেকে বলছি, মানে এখান থেকে বলছি বলতে পৃথিবীর যে কোনো মানুষ আমাকে সরি বললে আমার মনে হয় আসলে সরিটা কেন বললো, ক্ষতি করেছে সেজন্য, নাকি ক্ষতিটা যতটা করতে চেয়েছিল ততটা করতে পারেনি সেজন্য। এত কাজ করার পরে বাসার ভিতরে যখন যাচ্ছি তখন একটা গুড ভাইব থাকা অলওয়েজ, এবং সেটা তো ভাইস ভার্সা। এবং এই জিনিসগুলো আমাদের মধ্যে এখন অনেক কমে যাচ্ছে, সাংসারিক শান্তির বিষয়গুলো, এগুলো একটু শুনতে চাই। মানে কি কেমিস্ট্রি আসলে কাজ করে, বা তার সঙ্গে পরিচয়টাও আপনার কিভাবে? এশনকে আমি প্রথম দেখি মিতার বাসায়। আচ্ছা, ওখানে ওর সাথে আমার পরিচয়। তারপরে 2008-এ ওকে আমি প্রথম দেখি। আমরা 2009-এ আমাদের বিয়ে হয়। 2009-এর এপ্রিলের 3 তারিখে আমাদের 1 মাস 27 দিনের প্রেম, আমার আর এশন ওয়াহিদের। তারপর এত শর্ট টাইমে? হ্যাঁ,
ওকে, মানে সো প্রেম যেহেতু করবো বিয়ের পরেই করি। না ওরকম না। তখন সে সময় হচ্ছে আমি মাসে 25 দিন ডেট দিয়ে দেই। ওইটাই আমি জীবনে সবচেয়ে বেশি কাজ করেছি 2008 আর 2009। 2008-এর গ্রামীণ ফোনের একটা বিজ্ঞাপন করেছিলাম অমিতাভ রেজা চৌধুরী, ওর পর থেকে 2009 পর্যন্ত মানে মাসে 25 দিন ডেট দিয়ে দিই। এর মধ্যে যদি বৃষ্টি টিষ্টি এই সেই হেন তেনতে 2-1 দিন ক্যান্সেল হয়, সারা মাস কাজ করি। নতুন মেয়ে তখন যত কাজ করব চেহারা চিনবে সবাই লোকে। তো এর মধ্যে একদিন এশনের বাসায় ওর আরো 2টা বন্ধু আর এশন আমি রান্না করেছিলাম, তো আমরা আড্ডা দিচ্ছিলাম। তো আরেক বন্ধু তাসিন বলল যে আরে তুই তো পুরা বিয়ের খাবার রান্না করছিস, পোলাও, কি রোস্ট, কি বেগুন ভাজা এরকম। তো এশন বলছে বিয়ের খাবার রান্না করলে কি হবে, বিয়ে তো আর করবে না। হ্যাঁ করবো, আমি তো করতে পারি। চাপাবাজ, তুই চাপাবাজ। তারপরে আমরা বিয়ে করি, ওই সন্ধ্যায় বিয়ে হয়ে গেল। হ্যাঁ। আপনি অনেক লাকি, কারণ আপনি শুরুটা হয়েছে বাংলাদেশের এই অঙ্গনের দিকপালদের হাত দিয়ে, এবং সামহাও এদের ঘরানার মধ্যে আপনি থেকেছেন, অনেক কিছু শিখেছেন। জীবনসঙ্গীকেও কোনো না কোনোভাবে তাদের রিলেটিভ। এবং কত বছরের সংসার হলো? 15 বছর হবে এই যে এপ্রিলের 3 তারিখে। সো আপনার একটা কন্যা আছে, এক কন্যা। এবং সেও কি মার এই ব্যাপারগুলো নিজের মধ্যে নিচ্ছে কিনা, যে সেও অভিনয়ে আসতে চায়? একদম বাবার মতো হয়েছে। পছন্দ খুব ক্যামেরা মানে বছরে 1-2 বার তাদেরকে আমার জোর করে ছবি তোলাতে হয়। একদমই পছন্দ করে না তারা বাবা মেয়ে, তাদের জগৎটাই আলাদা। তারা সিনেমা দেখবে, গান শুনবে, দুজনে গল্প করবে, এরকম মানে মানুষ। তারা কি টার্ম আছে একটা, সোশ্যালি অকওয়ার্ড। আপনি তো পছন্দ করেন ডেফিনেটলি, ঠিক আছে, তারা তাদের মতো করে ফ্রিডম নিয়ে থাকুক, তাতে তো আমার কোনো সমস্যা নেই। ডেফিনেটলি আমরা কিন্তু আপনার অনেকগুলো চেঞ্জেস দেখেছি, বিশেষ করে অভিনয়ের ক্ষেত্রে। রিসেন্টলি দেখলাম এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেকে বাহবা দিয়েছে। ম্যাসিভ পরিমাণে ওয়েট লুজ করা, 40 কেজি, আপনি বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন বোধহয় 40 কেজি। এটা তো 1 বছর ধরে করা হলো নাকি আসলে কিভাবে সম্ভব? আমার কাছে মনে হয়েছে যে অনেকে বলে যে হয়তো কোনো প্রযুক্তির আশ্রয় নিয়েছেন আপনি। 2020-এ আমার শাশুড়ি মারা যান, ফ্লোরা আহমেদ, কোভিডের শুরুতে। আমার শাশুড়ির একটাই ছেলে, মানে ওয়াহিদুল হক ফ্লোরা আহমেদের 1 সন্তান, ওয়াহিদুল হক সানজিদা খাতুনের 3 সন্তান। আমার শাশুড়ির মৃত্যুটা আমার জন্য একটা বিশাল ধাক্কা। আমার শাশুড়ি আমার জীবনের সবচেয়ে কাছের মানুষ ছিলেন, একদমই এরকম না, খুবই স্বাভাবিক বউ শাশুড়ির সম্পর্ক যেরকম সেরকম, কিন্তু আমার বাবা মা বেঁচে আছেন। আমার কোনো কাছের মানুষ মারা যায়নি। আমার প্রথম কাছের মানুষ মারা যায় আমার শাশুড়ি। তার মৃত্যুতে আমার প্রথম যেটা মাথায় কাজ করে সেটা হচ্ছে রাজেশ্বরী এশন স্কুল কলেজ পর্যন্ত মার কাছে ছিল, তারপর ইউনিভার্সিটি, তারপর ওর নিজের জীবন, বিবাহিত জীবন। মানে আমার মেয়ে আসলে কলেজ পর্যন্ত আমার সাথে থাকবে, তারপরে ওর জীবন হয়ে যাবে, ও তারপরে বাইরে পড়তে যাবে হয়তো, বা তার ইউনিভার্সিটি, তার ক্যারিয়ার, তার জীবন হয়ে যাবে। আমি যে কটা দিন বাঁচবো আমি আমার সন্তানের সাথে সুস্থভাবে বাঁচতে চাই। এই যে 10 বছরের গল্প করছিলাম, এই 10 বছরের মধ্যে আমার ওজন কি হয়, এই 95, এই 85, এই 100, আবার 95, আবার এই চলছে, প্রতি বছর এই চলছে। সেই সময়টাতে আমি এসে আসলে 2001-এ আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এবার ওজন কমাতে চাই। এবং আমার শরীরে নানা রকম অসুবিধা হচ্ছে, আমার 2 হাঁটুতে ব্যথা, আমার গোড়ালিতে ব্যথা, আমার ব্যাক পেন। আমি কাউন্সিলরের কাছে যাই, আমার বর আমাকে কাউন্সিলরের কাছে নিয়ে যায়। তারপরে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আসলে আমার জীবনে শুধুমাত্র সেই মানুষগুলোকেই রাখবো যে মানুষগুলোর কোনো কিছু আমার উপর কোনো নেগেটিভ প্রভাব ফেলে না। যেহেতু কাউন্সিলরের কাছে গেছেন, তার মানে কি শুধু এই মৃত্যুটাকেই আপনাকে প্রচণ্ড শক দিল, নাকি সারাউন্ডিং আর অনেক কিছু ঘটছিল যেটা আপনাকে অনেক বেশি মানে ডিমোটিভেট করছিল, বা ফ্রাস্ট্রেশনে ফেলে দিয়েছিল, বা ডিপ্রেশনে ফেলে দিয়েছিল? অনেস্টলি বলে আমি মিথ্যা বলতে পছন্দ করি না। আমার শাশুড়ির মৃত্যুতে আমি আসলে আমার চোখ দিয়ে কবার পানি পড়েছে আমি জানি না। আমার কষ্ট হয়েছে আমার বরের জন্য, কারণ সে তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষটাকে, শেষ গুরুত্বপূর্ণ মানুষটাকে হারিয়েছে। তার বাবা এবং মা তার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ। বাবা চলে গেছে, মাকেও হারালো। আমার বরের জন্য কষ্ট হয়েছে। তাহলে ডিপ্রেশনটা কি নিয়েছিল? সেটা আমার অন্য বলতে হচ্ছে আমি খুব সহজে প্রভাবিত হই এমন একজন মানুষ কিপ্রিয়া ভাই।
আমাকে আনন্দ দিয়েও যেমন খুব সহজে প্রভাবিত করা যায়, আমাকে কষ্ট দিয়েও খুব সহজে প্রভাবিত করা যায়, খুব ছোট ছোট কষ্ট দিয়েও আমাকে অনেক বেশি প্রভাবিত করা যায়। তো আমার আশেপাশে আসলে এমন কিছু মানুষজন দ্বারা আমি বেষ্টিত ছিলাম যে তারা যে হয়তো ইচ্ছা করে করতো সেরকমও হয়তো না, কিন্তু আমার অসুবিধা হচ্ছিল। তো যেহেতু আমি আসলে অন্য কিছুকে দোষারোপ করবার চাইতে নিজের দোষটা আগে বলতে পছন্দ করি। আমার যেহেতু ওই প্রতিরোধ ক্ষমতাটা কম, আমি আসলে সেই রকম মানুষদেরকে একেবারে যাদের কথায় আমার মানে যাদের কথায় যে মানুষদের কোনো রকমের কোনো প্রভাব আমার উপর আমার মনে চাপ তৈরি করে। কোনো ধরনের বুলিং এর শিকার হয়েছিলেন? মানে লাইক ওগুলো ছোট বিষয়, কারণ আমি পার হয়ে চলে এসেছি। সো এটা আমাদের সবার জীবনে হয়। মানে লাইক আপনি ওয়েট গেইন নিয়ে যেহেতু বলছেন, আমাদের সমাজে কিন্তু এই জিনিসটা আছে, খুব নরমালি বলে দেয়া, খুব নরমালি বলে দেয়া আরামসে, কোন চালের ভাত খাও। আরে কিবরিয়া ভাই, এটা বলতে গেলে তো এরকম 500 করা যাবে। আমি নেপালে 2015-তে নেপালে একটা ভূমিকম্প হয়, যে ভূমিকম্পে প্রায় 1000 লোক মারা গিয়েছিল। সেই সময় আমার পুরো টিম ছিল নেপালে, আমি শুটিংয়ে ছিলাম এবং আমার পা ভেঙেছিল নেপালে। তো 1000 লোক মারা গেছে। আমার বর প্রিপারেশন নিচ্ছিল যে আমার ডেড বডি আনতে হতে পারে, একদিন আমাদের সাথে যোগাযোগ করা যায়নি। আমার মেয়ের বয়স তখন 5, সেরকম একটা জিনিসের মধ্য দিয়ে এসেছি। আমার শুটিংয়ে কিছুদিন পর আমার এক সহকর্মী বলছে, এটা মজা, যে ও রুনা নেপালে পাড়া দিয়েছে, রুনার ভার সহ্য করতে পারেনি, সেই জন্য নেপালে ভূমিকম্প হয়েছে। তিনি অত্যন্ত রুচিশীল, প্রগতিশীল, সংস্কৃতি মনা, শিক্ষিত একজন মানুষ, তার কাছে এটা মজা। কিন্তু তিনি তো জানেন না আপনি কিভাবে নিচ্ছেন এটা, আমার কেমন লাগতে পারে। আমি তো জানি যে আমার বর ডেড বডি আনার প্রস্তুতি নিয়েছিল। যখন আপনি পুরো পৃথিবীটা চেঞ্জ করতে পারবেন না, তখন নিজেকে চেঞ্জ করতে হয়। হ্যাঁ। সো আপনি ওই জায়গাটায় পিন করলেন যে ওকে ফাইন, এবার আমাকে লিস্টটা ছোট করতে হবে। লিস্টটা ছোট করা হলো এবং যখন মনে হলো যে না, নিজের জীবনটাকে একটু নতুন করে সাজাতে হবে, এবং একই সাথে ওয়েট লুজেরও একটা বোধহয় সম্পর্ক ছিল, সবকিছু কম্বিনেশন করে সামনের দিকে এগিয়ে যাওয়া। জি শুনি, তারপর 11 বছর আমার শরীরে যে ওজন থাকবার কথা, তার থেকে আমার প্রায় 30-40 কেজি ওজন করে বেশি থেকেছে। সেই কারণে যদি আমি 10 বছরে 10 লাখ কটু কথা শুনেছি, আমি একদম লাখ ধরেই বলছি, সেই 10 লাখ কটু কথা আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, আমার সহকর্মী, তারা হাসতে হাসতে বলছে, খেতে বসছি আর এত খাস না রে, খাচ্ছি না আর না খেয়ে কি হবে, যা হওয়ার তা তো হয়েই গেছে। নাটকে সিকোয়েন্স হচ্ছে, সব থিয়েটারের লোকজন, যে আমার মেয়েটার বয়স হয়ে গেছে, বিয়ে দিতে পারছি না। সেখানে বাবা, যিনি অত্যন্ত সম্মানিত গুণী মানুষ, সবচাইতে প্রগতিশীল মানুষদের একজন, তিনি জুড়ে দিলেন আর আমার মেয়েটা যে সাইজ হয়েছে, এবং বাকি যে কজন সবাই থিয়েটারে হাসতে হাসতে গড়িয়ে পড়ে যাচ্ছে। এটা ডায়লগে ছিল না, এটা উনি ইম্প্রোভাইজ করেন। একটা দৃশ্য ছিল যে আমাকে ফাঁসি দিতে হবে, সেটাও আমার এরকম একজন সহকর্মী, অত্যন্ত প্রগতিশীল, রুচিবান, শিক্ষিত সহকর্মী, ফাঁসি দিতে হবে। তো টিমের সবাই বলছে যে আপু এই টুলের উপর দাঁড়াবা, আপু সাবধান সাবধান। হ্যাঁ, তিনি বললেন যে ওরে কি সাবধান করিস, টুলরে সাবধান কর, টুল ওর ভার নিতে পারবে কিনা। এগুলো সব আমরা হাসতে হাসতে বলে ফেলি, আমরা বলে ফেলি। সাবসিকুয়েন্ট মাইন্ড কিন্তু এগুলো রিসিভ করে, খুব ডেঞ্জারাসলি রিসিভ করে। কিন্তু আমরা এটা বুঝি না যে মানুষটার, আমার মতো মানুষ তো একজন না, আমাদের দেশে আশেপাশে সারা পৃথিবীতে অসংখ্য আছে। যখন আমার ওজন কমেছে, আমাকে 10 বছরে যদি 10 লাখ কটু কথা শুনতে হয়, যখন আমার ওজন কমেছে তারপরে আমি 10 কোটি কটু কথা শুনেছি। এবং শুধু কটু কথা না, কটু কথার সাথে মিথ্যাচার, গুজব। আপনি একটু আগে যে প্রশ্নটা করেছিলেন সেটার উত্তর দিই। আমার ওজন কমাবার পুরো প্রসেসটা আমি একমাত্র কথা বলেছি প্রথম আলোর সাথে, প্রথম আলোর মঞ্জুর কাদের জিয়া, তার সাথে আমি কথা বলেছি, পুরো ডিটেইল আমি তাকে বলেছি, এবং সে এটা ফিচার করতে চেয়েছে, সেই জন্যই আমার সাথে কথা বলেছে। শুধুমাত্র প্রথম আলোর নিউজ থেকে বাংলাদেশের গণমাধ্যমের ওই বছরের বিনোদন বিভাগের সকল পত্রিকার সবচাইতে বড় খবর ছিল এটা, যে রুনা খানের ওজন 40 কেজি কমেছে। শুধু বাংলাদেশের না, কলকাতারও সকল পত্রিকার এটা বিনোদন বিভাগের খবর। তাই যদি হয়, তাহলে রুনা বাংলাদেশের কোন
সার্জারি থেকে কোথা থেকে সার্জারি করিয়েছে, কোথা থেকে কসমেটিক, শুধু তাই না, যেহেতু ওজন কমানোর পর আবার আমার অনেক কাজের ধারাও বদলেছে, বিভিন্ন বুটিক হাউস, বিভিন্ন ডিজাইনার আমাকে নিয়ে কাজ করতে চাচ্ছে, শ্যুট হচ্ছে। এত সুন্দর ছবি কিভাবে আসে? নিশ্চয়ই বোটক্স, ফিলার, কসমেটিক সার্জারি করিয়েছে। তো শুধু আমার ওজন কমেছে সেটা একটা পত্রিকার সাথে কথা বলেছি, তাতে করে যদি সারা বাংলাদেশ এবং ভারতের সকল পত্রিকার হেডলাইন এটা হয় আমি কাদেরকে দিয়ে সার্জারি করিয়েছি আর কাদেরকে দিয়ে কসমেটিক সার্জারি করিয়েছি, তারা তাদের এই কোটি টাকার বিজ্ঞাপন ছেড়ে দিবে। একটা মানুষের এটা বিশ্বাস করলে তো অসুবিধা। আমরা তো সত্যর চাইতে মিথ্যাকে বিশ্বাস করলে গুজব করতে পারবো। লজিক খুবই স্ট্রং একটা লজিক। কারণ ওই যে বলে না, পদ্মা সেতু যখন নির্মাণ করা হলো, কোন কোন সিমেন্ট ওখানে সিমেন্ট দিয়েছে তারা কিন্তু সবাই, হ্যাঁ আমি ছিলাম ওখানে যদি উদাহরণটা প্রাসঙ্গিক হচ্ছে। হ্যাঁ, এবং আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ওই যে আমি বলছি আমার ওজন, আমি দেশের বাইরে গিয়েছি কোভিডের আগে, লাস্ট 2019-এ কাম্বোডিয়ায় আমার শেষ দেশের বাইরে যাওয়া, শেষ মানে কোভিডের আগে। তো সেই কাম্বোডিয়ার ট্রিপেরও ছবি এইরকম একটা গুল্লু গাল্লু টেডি বিয়ার রুনা, সকল ছবি আমার ফেসবুকে আছে। তো তারপরে 2020, 21, 22, তার মানে এটা আমি এই জন্য বললাম যে একদল বলতে থাকবেন অবশ্যই বাংলাদেশে করায়নি, দেশের বাইরে করিয়েছে, তাদের জ্ঞাতার্থে জানালাম। মানুষ জেনেও, তারপর আপনি বলছিলেন না যে এইসব লোকে বলে 10%, আমি প্রতিদিন অন্তত 10টা করে টেক্সট পাই, যেটা আসলে বিশ্বাসের এবং ভালোবাসার। আমি যদি উল্টোভাবেও চিন্তা করি, আপনি যদি এটাকে ক্যাশও করতে চাইতেন, কোন একটা কোম্পানির হয়ে আপনি যদি দাঁড়িয়ে যেতেন যে না এই কোম্পানি আপনাকে হেল্প করেছে, আমি সেই পয়েন্টে আসতে যাচ্ছিলাম গত 1 বছরে, এবং এই প্রতিটি লোক আমার সাথে ফেসবুকে আছে এবং সেই টেক্সটগুলো আমার কাছে এখনো আছে। গত 1 বছরে আমি যে পরিমাণ স্লিমিং টি, সার্জারি এবং কসমেটিক সার্জারির, অ্যাস্থেটিক বিউটির পণ্যের মডেল হবার অফার পেয়েছি শুধু 1 বছরে, সেই কাজগুলো করলে আমি একটা মানুষের 10 বছরে যে টাকা সঞ্চয় করতে পারে আমি 1 বছরে সেই টাকা রোজগার করতে পারি। খুব ওয়াইজ ডিসিশন নিয়েছেন যে আপনি এটা করেননি, কারণ আপনি আপনার কাজের জায়গায় অনেস্ট থেকেছেন। আমি এটা করিনি দুটো কারণ। আমি এটা করিনি একটা কারণ, আমি এটা করিনি কারণ আমি এটা বিশ্বাস করি না। আমি সার্জারি, মেকআপ, লাইট, ফটোগ্রাফি, এডিটিং আমার কাছে আর্ট, কসমেটিক সার্জারি আমার কাছে আর্টিফিশিয়াল। কসমেটিক সার্জারি যিনি করবেন সেটা তার সিদ্ধান্ত, তার সাথে আমার কোনো বিরোধ নেই। যারা করছেন তাদের সেই অভিনেতা অভিনেত্রীদের ছবি তো ব্যবহার করছে সেই সব বাংলাদেশের সকল প্রতিষ্ঠান, যাদের করছেন সেটা তাদের সিদ্ধান্ত। এটা একেবারেই ধরেন আপনার পছন্দ সাদা, আমার পছন্দ লাল, এরকম ব্যাপারটা। আপনি যদি করেন আমার তার সাথে কোনো বিরোধ নেই, কিন্তু আমি এটাতে বিশ্বাসী না, আমি করিনি, আমার ধারণা আমি কখনো করব না। যদি কখনো করি আমি অবশ্যই জানাবো। আমরা ডেফিনেটলি আপনার কাছ থেকে মানে যুক্তিযুক্ত অনেস্ট অ্যান্সার পেয়েছি। তাহলে আমরা এবার একটু বলতেও চাই, মানে আপনি প্রায় 40 কেজি কমালেন 1 বছর সময় ধরে। আপনার সঙ্গে আমরা অফেয়ারে যখন আড্ডা হচ্ছিল তখন আপনি বলছিলেন, এবং খুব একটা ডিটেল একটা প্ল্যান করে যোগা করেছেন আপনি সম্ভবত। প্রতিদিন 1 ঘন্টা হাঁটি, 1 ঘন্টা হেঁটেছেন। পৃথিবীর যেই জায়গায় থাকি, পৃথিবীর যে জায়গায় থাকি প্রতিদিন 1 ঘন্টা হাঁটি, 1 ঘন্টা যোগা করি। আমার যখন ওজন কমানোর প্রসেসটাতে আমি ছিলাম সে সময় আমি মানে 1500 থেকে 1600 ক্যালোরি খেতাম, একদম হিসাব করে, এবং সেই 1500 থেকে 1600 ক্যালোরি আসতো শাক, সবজি, ডিম, ডাল, দুধ, মাছ, বাদাম, লেবু, এই থেকে। এবং সবজি বলতে আমি একটা সবজি রান্না করি বাসায়, গরমকালে যা যা পাওয়া যায়, পটল, মিষ্টি কুমড়া, এই সেই মিলে একটা, শীতকালে ফুলকপি, শিম, গাজর, বেগুন মিলে একটা, ডিম সেদ্ধ, মুগ ডাল, এই হচ্ছে আমার খাওয়ার রুটিন। রাতে সবজি, 1 টুকরা মুরগি, বিকেলে ব্ল্যাক কফি, বাদাম, সকালে ফল। কিন্তু অনেকেও তো এই রুটিন মেনটেন করে, অনেকে বলে যে আমরা কিছু খাই না, মানে বাতাস খেয়ে। অসম্ভব। একটা জিনিসই সম্ভব, যদি আপনার হরমোনজনিত কোনো সমস্যা থাকে, আপনার শরীরে অন্য কোনো অসুবিধা থাকে। আপনার শরীরে যদি অন্য কোনো অসুবিধা না থেকে থাকে তাহলে হতেই পারে না যে আপনি খান না। যেমন আমার বর বলে যে আমি খাই না, হ্যাঁ ও কিচ্ছু খায় না, ও দুপুরে এইটুকু ভাত খায়, কিন্তু অফিসে থাকলে 6 কাপ চা খায় 12 চামচ চিনি দিয়ে। কখন খাচ্ছে সেটা মনেও থাকে না। এক্স্যাক্টলি। এটা অবশ্যই অঙ্ক, পৃথিবীতে অঙ্ক ছাড়া কিচ্ছু নেই, সব কিছু অঙ্ক। আপনার 1 কেজি ওজন কমতে 3500 ক্যালোরি যখন শরীর থেকে বার্ন হবে তখন আপনার 1 কেজি ওজন কমবে। আপনার 1 ঘন্টা হাঁটলে 300 ক্যালোরি বার্ন হবে। হায়ার ম্যাথ খুব কাজে লেগেছে, এসএসসি এবং ইন্টার হায়ার ম্যাথ খুবই কাজে লেগেছে। পৃথিবীতে অঙ্ক ছাড়া কিচ্ছু হয় না ভাইয়া। ডেফিনেটলি। আমরা খুব চমৎকার একটা আড্ডাতে ছিলাম, কাজের জায়গাটায় যদি একটু খুব বড় একটা কাজ নিয়ে আপনি যে কথাটা বলছিলেন যে আমার যে সময় আমি শুকিয়েছি, জি,
ওই এক বছর আমি আক্ষরিক অর্থে আমার এই খাবার এবং আমার হাঁটা, আমার ঘরের ড্রয়িং রুম থেকে বেডরুম পর্যন্ত আমি হাঁটি স্পিকারে গান ছেড়ে। আমার বরের বন্ধুর দিয়ে একটা স্পিকার আছে, ওটাতে গান ছেড়ে, কোনোদিন মানে কোক স্টুডিওর সব গান, কোনোদিন হিন্দি গান, কোনোদিন ইংরেজি গান, যেটা আমাকে আমি আমার মেয়ে হাঁটি। আমার খাবার রুটিন এই। আর আসলেই আমি ওই এক বছর এমন কোনো মানুষের সাথে কথা বলিনি যে এই মানুষগুলোর প্রতি আমি প্রেম বোধ করি না। ছেলে মেয়ে স্পেসিফিক, আমি বারবারই বলছি এই জিনিসটা, ছেলে মেয়ে, আমি শুধুমাত্র সেই মানুষগুলোর সাথেই কথা বলতাম, দেখা এবং ফোনে কথা, শুধুমাত্র সেই মানুষগুলোর সাথে যে মানুষগুলোর প্রতি আমি গভীরভাবে প্রেম বোধ করি। এখানে দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি রুনা খানের এই বক্তব্যটাকে এখানে কোট করি, উনি শুধুমাত্র শরীরের যত্ন নেননি, উনি মনেরও যত্ন নিয়েছেন। এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। মনের মেদকে উনি আগে ঝেড়ে ফেলেছেন, তারপরে উনি শরীরের মেয়েদের প্রতি খেয়াল করেছেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবং কমপ্লিটলি আপনি তো রেজাল্ট পেয়েছেন এখন নিজের কাছে। এবং আমার আরেকটা জিনিস মনে হয় ভাইয়া, যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর গতি হচ্ছে কচ্ছপের গতি। ধারাবাহিকতার চাইতে সুন্দর কিচ্ছু নেই। আপনি 500 তলায় উঠলে যত দ্রুত উঠবেন তত দ্রুত পড়বেন। মানে আমি বলতে চাইছি, আপনি যদি একটা একটা করে সিঁড়ি ভেঙে যান, আপনি যদি প্রতিটা স্টেপ হাঁটার স্বাদটা নিয়ে যান, আপনার ফেরার সময় মনে হবে যে উঠেছিলাম কত কষ্ট করে, ফিরতেও ওই মানে কষ্টটা মনে থাকবে। আর ধারাবাহিকতা সব কিছুতে, সে আপনি জীবন বলেন, কাজ বলেন, সংসার বলেন, সব কিছুতে, যে কোনো ভালো কিছুতে পজিটিভ ধারাবাহিকতা। এখন কি কি কাজ আছে হাতে যেগুলো কমপ্লিট করছেন, অভিনয় করছেন? 2টো চলচ্চিত্রের কাজ শেষ করেছি। একটি মাসুদ পথিকের নির্মাণ বক, আর একটি কৌশিক শঙ্কর দাসের নির্মাণ দাফন। আর আরেকটি ওয়েব ফিল্মের কাজ করেছি, শাহরিয়ার নাজিম জয়ের নির্মাণ শোধ, সেটা আইস্ক্রিনের জন্য। আর ছবি দুটি তো থিয়েটার রিলিজ হবে সেরকম। অসময় নিয়ে সারা কেমন পাচ্ছেন? কল্পনাতীত ভালো। এটা হওয়াই উচিত। আজকের এই আড্ডার প্রাসঙ্গিকতা যদি অসময় থেকে শুরু হয়েছিল, অসময় থেকে শুরু হয়েছে, সময় গিয়ে শেষ হবে ডেফিনেটলি। তবে আমি বলবো দর্শক, আমাদের বাংলা ছবির দিন সুদিন আসলে ফিরেছে এবং অসময়টা আপনারা দেখেন। আমি কালকে সন্ধ্যায় আমার অনুষ্ঠানটির প্রডিউসার যখন আমাকে বললো, আমি পুরো অনুষ্ঠানটা খুব টায়ার্ড। আমি সাধারণত যে কোনো খুব ইম্পর্টেন্ট কন্টেন্ট যখন দেখি খুব টায়ার্ড নিয়ে বসি, অনেক বেশি ড্রাউজি ফিল থাকে, ঘুম চোখ। কারণ আমার ফিল হয় যদি আমার ওই ঘুম থেকে আমাকে বের করে নিয়ে আসতে পারে, তার মানে কন্টেন্টটা ভালো। সো আমার যেটা হচ্ছিল, আমি খেতে রাত্রেবেলা আমি মুভিটা দেখছিলাম এবং প্রথম যখন আপনাদের এই শটটা আসলো, যেটা নিয়ে আমরা আড্ডা শুরু করেছিলাম, তখন আমার অ্যাটেনশনটা নেয়। আমি শেষ পর্যন্ত অ্যাটেনশনটা ছবিটা ধরেছিল। এবং মজার বিষয় হচ্ছে, কখনো হাসি, কখনো সিরিয়াস, টকঝাল মিষ্টি একটা অসাধারণ কম্বিনেশন। এবং আমার মনে হয় যে অমির আরও বেশি বেশি ছবি বানানো উচিত এবং আপনাদের মতো যারা শিল্পী আছেন, আর্টিস্ট আছেন, তাদেরকে নিয়ে আরও বেশি বেশি কাজ করা উচিত। আমি অমির ক্ষেত্রে একটা জিনিস বলতে চাই, এটা আমার অমির সাথে প্রথম কাজ। আমি এর আগেও অনেকবার বলেছি, আবারও বলছি, অমি এবং অমির টিম আমাকে জীবনে, আমি যতদিন বেঁচে আছি, সুস্থ আছি, জীবনে যতবার যে কোনো চরিত্রে আমাকে চাইবা মাত্র বান্দা হাজির, 1 নাম্বার। আর 2 নাম্বার, অমি দর্শক কি চায় এবং দর্শক কিসের সাথে কানেক্ট করতে পারবে, এটা আমাদের এই সময়ে যে কয়জন ডিরেক্টর খুব ভালো বোঝেন, তার মধ্যে আমি একজন। একটা কাজ করে আমার সাথে, এটা আমার মনে হয় ডেফিনেটলি। এবং খুব ভালো কাজ করছেন এবং অমি সহ পুরো টিমের জন্য শুভকামনা থাকছে, অসময়ের জন্য আরও অনেক শুভকামনা। আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ। দর্শক, এই ছিল দ্য আরজেকি ব্রিয়া শোতে। আমাদের সঙ্গে ছিলেন অভিনেত্রী এবং আমাদের খুব প্রিয় একজন অভিনেত্রী রুনা খান। আগামী সপ্তাহে আরও একজনকে নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আর যাবার বেলায় মনে করিয়ে দিচ্ছি, আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আমাদের সোশ্যাল মিডিয়া, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, এবং আমার যে পেজটি রয়েছে আরজেকি ব্রিয়া পেজ, সেখানে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।